সো আফটার গোয়া, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ওড়িশা, মোহনবাগান তারাও কিন্তু ডিসাইড করতে চলেছে যে ডুরান্ড কাপে টিম নামাবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা একটা বড় ব্রেকিং ইন্ডিয়ান ফুটবলের জন্য, কারণ লাস্ট দুটো এডিশন অফ ডুরান্ড কাপে যে টিমটা সব থেকে বেশি সফল, একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স আপ হওয়া, সেই টিমটা হচ্ছে মোহনবাগান। তো তারা যদি টিম না নামায় তাহলে অবশ্যই মোহনবাগান ফ্যান্স তারা কষ্ট পাবে, আর যারা মোহনবাগান ফ্যান্স নয় তারা আরও বেশি করে কষ্ট পাবে। যাই হোক, কী কী লজিক থাকতে পারে বা কী কী রিজন থাকতে পারে বিহাইন্ড দ্যাট ডিসিশন অবশ্যই ডিসকাস করব। স্পেশালি আজকের এই ভিডিওটা গোয়া আর মোহনবাগানকে ঘিরেই থাকবে। কেন তাদের এই ডিসিশনটা ঠিক বলে অন্ততপক্ষে অনেকের মনে হচ্ছে, আবার অনেকের মনে হচ্ছে যে না, টিমটা নামাতেই পারে। যাই হোক, লজিক খুঁজবো আমরা খুঁজবো রিজন, আমরা খুঁজবো যা কিছু কারণ থাকতে পারে। যাই হোক, আরও একটা বিষয় সবার সামনে আসছে থ্রু সাইজু, যিনি কমেন্ট্রিতে ভীষণভাবে পপুলার, মালায়ালাম কমেন্ট্রিতে। তিনি একটা বড় বিষয় সামনে আনছেন যে ইভান ভুকোমানোভিচের সাথে নাকি এআইএফএফ একটা কন্ট্যাক্ট তৈরি করেছে টু টেক দ্য রেসপন্সিবিলিটি অর টু টেক দ্য জব অফ ইন্ডিয়ান ন্যাশনাল টিম হেড কোচ। আমি সিরিয়াসলি জানি না মানে কোন চিন্তাভাবনা থেকে এই ধরনের ডিসিশন অন্ততপক্ষে এআইএফএফ এর অন্দরে কেউ নিয়েছে, কারণ ড্রাফট কনস্টিটিউশন সামনে রয়েছে, ইলেকশন সামনে হতে পারে, এবং তার থেকেও বড় কথা এখনও অবধি ম্যানুয়েল মার্কোস রোকা তার সাথে কিন্তু অফিসিয়ালি চুক্তি শেষ হয়নি। চুক্তি অফিসিয়াল শেষ হতে বাকি রয়েছে, যদিও তার আগে একটা মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন হতে পারে, বা তাকে সরানো হতে পারে, বা তিনি পদত্যাগ করতে পারেন, অনেক সম্ভাবনা রয়েছে। আর তার চেয়েও বড় কথা যে বর্তমান যে কমিটি রয়েছে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি এই ধরনের কোনো রকম ডিসিশন নিতে পারে? তারা কি কোনো রকম কন্ট্যাক্ট তৈরি করতে পারে? বড় একটা প্রশ্ন অবশ্যই রয়েছে। বাট স্টিল ইভান ভুকোমানোভিচ ডেফিনেটলি হয়তো ক্লাব ফুটবলে তিনি ভালো কাজ করেছিলেন, বাট অন্ততপক্ষে তাকে দেখে কখনোই ততটা প্রমিসিং মনে হয়নি যে তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব নিতে পারেন। বাট হ্যাঁ, অনেক সময় আমাদের চোখেরও ভুল হতে পারে। আমরা ম্যানুয়েল মার্কোস রোকার উপর অনেক ভরসা করেছিলাম, তিনি ভরসাতে পুরোপুরি জল ঢেলে দিয়েছেন। তো সেই জায়গাতে যদি আগামী দিনে সত্যি ইভান ভুকোমানোভিচ তিনি দায়িত্ব নেন, যদি নতুন কমিটি আসে বা এই কমিটি যদি এক্সিস্ট করে, তারাও যদি দায়িত্ব নেয় বা দায়িত্ব দেয়, কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুব একটা রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে না। বাট স্টিল দেখা যাক, হতেও পারে, ভেতরে ভেতরে অনেক কিছু হতে পারে। কারোর সাথে হয়তো পার্সোনাল কন্ট্যাক্ট রয়েছে, তিনি হয়তো যোগাযোগ করেছিলেন যে আমরা যদি ম্যানুয়েল মার্কোস রোকাকে ফাইনালি সরাই, দায়িত্ব কি নেবেন, এই ধরনের কোনো কথাবার্তা হয়ে থাকলেও থাকতে পারে। সেটা খুবই ফর্মাল কন্ট্যাক্ট, সেটাকে অফিসিয়াল বা সেটাকে বা কি বলবো ডিপ্লোম্যাটিক কন্ট্যাক্ট বললে আমার মনে হয় যে খুব একটা ভুল হয়ে যাবে। যাই হোক, পুরোপুরি একটা আলাদা পার্ট। বাট উই শুড ফোকাস অন দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট কি চেন্নাইন এফসি, বেঙ্গালুরু, এফসি গোয়া, হায়দ্রাবাদ, ওড়িশা, এই টিমগুলোর পর মোহনবাগানের নাম শুনতে পাওয়া যাচ্ছে যারা ডুরান্ড কাপের টিম নাও নামাতে পারে। সবার আগে বলবো যে ডুরান্ড কাপের আপাতত অফিসিয়ালি যে শিডিউলটা এআইএফএফ এর তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এআইএফএফ এর ওয়েবসাইটে গেলেই পুরো ক্যালেন্ডার দেখতে পাওয়া যাবে, 2025-26 সিজনের ক্যালেন্ডার দেখতে পাওয়া যাবে। যদিও সেই ক্যালেন্ডারে আইএসএল নেই। খুব মজার একটা বিষয়, কারণ এর আগে যে ক্যালেন্ডারটা বেরিয়েছিল সেই ক্যালেন্ডারে আইএসএল ছিল, আর রিসেন্ট যে ক্যালেন্ডারকে এআইএফএফ তাদের ওয়েবসাইটে রেখেছে সেই ক্যালেন্ডারে কিন্তু আইএসএল নেই। যাই হোক, সেটা এসে যাবে, যেহেতু একটা ডিসপিউট রয়েছে, ডিসপিউটটা মিটে গেলে আইএসএল ক্যালেন্ডারে এসে যাবে। আইএসএল তো হবে, মানে হবে, এরকম তো একটা জায়গা এখনো অবধি রয়েছে। কিভাবে হবে, কি হবে না হবে সেটা তো পরের ব্যাপার, এসে যাবে, সেটা অন্য ইস্যু একটা। যেটা অফিসিয়ালি রয়েছে ক্যালেন্ডারে সেটা হচ্ছে 15th of July থেকে 23rd August অবধি ডুরান্ড কাপের একটা শিডিউল রয়েছে। আর যদি আমরা ডুরান্ড কাপের একবার উইকিপিডিয়া পেজে যাই, যদিও উইকিপিডিয়া পেজ খুব একটা রিলায়েবল না, সেখানেও এরকমই একটা ডেট দেখাচ্ছে 22শে জুলাই থেকে 24শে অগস্ট, মানে মোটামুটি ওই টাইম ফ্রেমটা, 1 মাস 1 দিন থেকে 1 মাস 8 দিন, 1 সপ্তাহের এদিক ওদিকে দুটো ডেট আমাদের সামনে আসছে যেই সময়টার মধ্যে ডুরান্ড কাপ হবে। নাম্বার 2, ডুরান্ড কাপের সিরিয়াসনেস। লাস্ট যদি আমরা দেখি কোভিডের পর থেকে ডুরান্ড কাপ যা হয়েছে, সেই ডুরান্ড কাপের সিরিয়াসনেস কিন্তু সব ক্লাবের মধ্যে সমান ছিল না। কেউ, আগেও আমি কথা বলেছি এটা নিয়ে, কেউ টিম নামিয়েছে, ইউথ টিম নামিয়েছে, রিজার্ভ টিম নামিয়েছে, জুনিয়র প্লেয়ারদেরকে নামিয়েছে, কেউ শুরুর দিকে জুনিয়র প্লেয়ারদের খেলিয়েছে, পরে আবার যখন দেখা গেছে না ভালো পসিবিলিটিস রয়েছে সিনিয়র প্লেয়াররা এসেছে। মোহনবাগানের এক্সাম্পলটা ধরে নিই না, 2023-এর বা 2024-এর শুরুটা তো করেছিল জুনিয়র প্লেয়াররা, তারপরে সে সিনিয়র প্লেয়ার বা বিদেশি প্লেয়াররা দায়িত্ব নেয়। বাকি অনেক টিম রয়েছে তারা খুব একটা সিরিয়াস না, যদিও 4টে এডিশনেই কিন্তু আইএসএল 4টে ক্লাবই তারা চ্যাম্পিয়ন হয়েছে। আর এর মধ্যে অবশ্যই 4টে এডিশনে 2টো চ্যাম্পিয়ন হচ্ছে গোয়া আর মোহনবাগান, যারা এই সিজনের ডুরান্ড কাপে যদি টিম না নামায়
সেটা কতটা সমর্থনযোগ্য হবে আজকে আমার অন্ততপক্ষে ভিডিওতে সেই লজিকগুলোকেই তুলে ধরবো। সেকেন্ড যে টুর্নামেন্টটা রয়েছে আফটার দ্য ডুরান্ড কাপ সেটা হচ্ছে সুপার কাপ অর ফেডারেশন কাপ। ফেডারেশন কাপ ফিরতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ সুপার কাপটা ফ্লপ করছে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি নামটা হয়তো চেঞ্জ করবে, সুপার কাপ থেকে ফেডারেশন কাপ করে দেওয়া হলো, এবার সেটাকে যদি কল্যাণ চৌবে কাপও করে দেওয়া হয় আমার মনে হয় যে তার আউটকামটা একই থাকবে, কারণ না তো তুমি তার প্রপার মার্কেটিং করছো, না তো তুমি সেটাকে প্রমোট করছো, সেই টুর্নামেন্টটাকে তুমি একটা অড শিডিউলে নিয়ে চলে গেছো। এবং তার থেকেও বড় কথা, যে ক্লাবগুলোর সিরিয়াসনেস থাকা দরকার সেই সিরিয়াসনেসও কিন্তু ওই সুপার কাপকে নিয়ে কেউ দেখাচ্ছে না রিসেন্ট টাইমে। যদিও সবাই জানে যে একটা এফসি কম্পিটিশনসের স্লট রয়েছে, বাট স্টিল সেই সিরিয়াসনেস সবার মধ্যে দেখা যায় না। তো আমি জানি না সুপার কাপের নাম ফেড কাপ করে দিয়ে ঠিক কতটা পরিবর্তন হবে, কি রিভাইভ করতে চাইবে, এই নামের ডাকে গগন ফাটবে কি ফাটবে না সেটা পরের ব্যাপার। যদি শিডিউলের কথা বলি তাহলে অবশ্যই সেটা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর এর মধ্যে সুপার কাপ বা নতুনভাবে আবারও ফিরে আসা ফেডারেশন কাপ হতে পারে। এই ডেটগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বারবার করে কেন ডেটগুলো মেনশন করছি, ডেটগুলো মাথায় রাখতে হবে। আর এর পরে যে টুর্নামেন্ট রয়েছে, যে টুর্নামেন্ট অন্ততপক্ষে মোহনবাগান এবং এফসি গোয়া ভীষণভাবে তাকিয়ে রয়েছে ভালো কিছু করার জন্য, সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। এবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ডের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ রয়েছে অগস্ট 13 এই সময়টাতে চলবে কিন্তু ডুরান্ড কাপ। এই অগস্ট 13 গোয়া নিজেদের ঘরের মাঠে আলসিব ক্লাবের এগেনস্টে মুখোমুখি হবে, ওমানের ক্লাব। যে ম্যাচটা জিততে পারলে সরাসরি গোয়া কিন্তু পৌঁছে যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে, যেটাকে গোয়া এই মুহূর্তে পাখির চোখ করেছে। যেভাবেই হোক না কেন ওই ম্যাচটা গোয়া জিততে চাইছে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে পৌঁছতে চাইছে। এএফসি চ্যালেঞ্জ লিগ হারলে অবশ্যই তারা গিয়ে পৌঁছবে, বাট এএফসি চ্যালেঞ্জ লিগের থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কেন বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই কথা বলবো। আর নেক্সট যেটা মেন টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর, সেটা শুরু হয়ে যাবে 16 আর 17 সেপ্টেম্বর থেকে। যেহেতু 4টে গ্রুপ রয়েছে আমাদের ওয়েস্ট এশিয়া জোনে, তো দুটো গ্রুপের ম্যাচ থাকবে অবশ্যই 16 তারিখে, দুটো গ্রুপের ম্যাচ থাকবে 17 তারিখে। আবার ঠিক তার পরের দুটো দিন ইস্ট জোনের ম্যাচ রয়েছে। খুব স্পেসিফিক্যালি এই ডেটগুলোর কথা বলছি কারণ এই ডেটগুলো ভীষণভাবে ক্লাবগুলোর জন্য ইম্পর্টেন্ট। আর 20 সেপ্টেম্বর যেহেতু সুপার কাপ বা ফেডারেশন কাপের ফাইনাল ডেট ধরা হয়েছে, তার মানে সম্ভাবনা রয়েছে যে আইএসএল যেটা হওয়ার সম্ভাবনা তো রয়েছে সেটা এই 20 সেপ্টেম্বরের পরেই হবে, কারণ অনেকগুলো আইএসএল ক্লাব রয়েছে তারা অবশ্যই সিরিয়াস থাকবে, তারা সুপার কাপ নিয়ে ভাববে, যেহেতু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর স্লট 2026-27 এটার থ্রুতে তারা পেয়ে যাবে। তো 21 সেপ্টেম্বরের পর থেকে যে কোনো দিন হয়তো আইএসএল শুরু হয়ে যাবে, যেটার এর আগে ডেট ছিল 14 সেপ্টেম্বর, সেটা অবশ্যই হবে না, 1 উইক অর 2 উইকস ম্যাক্সিমাম সেটা পিছিয়ে যাবে। নাও এবার যদি মোহনবাগান বা গোয়া ফাইনালি এই ডুরান্ড কাপে টিম না নামায়, তার পেছনে সবথেকে বড় যে লজিকটা রয়েছে সেটা হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য প্রপার ওয়েতে প্রস্তুতি নেওয়া, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে পরবর্তী সিজনেও আমাকে একটা এফসি কম্পিটিশনসের স্লট বুক করতে হবে, এবং সেখানে দাঁড়িয়ে যে টিমগুলো এই এএফসি ক্লাব কম্পিটিশনসকে অনেক বেশি করে টার্গেট করছে বা গোটা আইএসএল একটা ভালো পারফরমেন্স করার টার্গেট করছে, আর যেহেতু এই 15 জুলাই থেকে 23 অগস্ট একটা ভরপুর বর্ষাকাল, সেটা কলকাতাতে বর্ষা চলবে, সেটা পাহাড়ে তো ডেফিনেটলি চলবে। আমরা দেখেছি কোকরাঝাড়ে কী অবস্থা হয়েছে, আমরা গত বছর রেগুলার বেসিসে আলোচনা করেছি যে মাঠের অবস্থা ভীষণভাবে খারাপ, যাদের মনে আছে তাদের মনে থাকবে, আর যাদের লজিক নেই, যাদের মাথায় যুক্তি নেই, তাদের ডেফিনেটলি মনে থাকবে না, অন্য ব্যাপার। কিন্তু আমাদের মনে রয়েছে যে কোকরাঝাড়ের মাঠের অবস্থা কী ছিল, শিলংয়ে মাঠের অবস্থা কী ছিল, বা অবশ্যই গুয়াহাটিতেও মাঠের অবস্থা খারাপ ছিল, জামশেদপুর সেখানেও কিন্তু বর্ষা থাকবে। তো এই বর্ষার সময় যেটা সবথেকে বড় প্রবলেম হয়, মাঠ খারাপ মানে প্লেয়ারদের চোট আঘাতের সম্ভাবনাটা বাড়ে। এবার কোনো ক্লাব যারা সিরিয়াস রয়েছে যে সুপার কাপ বা ফেড কাপ থেকে আমি একটা স্লট বুক করব এএফসি কম্পিটিশনসের জন্য, আমার ডোমেস্টিক লিগে আমি ভালো পারফরমেন্স করব, বা মোহনবাগান বা গোয়া যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ আমরা ভালো করব, কেন ভালো টার্গেট রয়েছে আসছি পরে, টাকার অঙ্ক রয়েছে, তাহলে তারা কোথাও ডুরান্ড কাপকে খুব একটা সিরিয়াসলি নেবে না। এবং এখানে দাঁড়িয়ে যদি কোনো ফ্যান মনে করে যে আমার ক্লাব কেন যাচ্ছে না, আমার ক্লাব কেন নামছে না, তাহলে কোথাও এখানে একটা লার্জার চিন্তাভাবনা ডেফিনেটলি তাকে রাখতে হবে। আর অবশ্যই ডুরান্ড কাপকে অন্তত পক্ষে কোভিডের পর থেকে 2021, 22, 23, 24 এই যে 4টে এডিশন হয়েছে, এখানে প্রায় বলতে গেলে সব কটা আইএসএল টিম, ইভেন দ্য আই লিগ টিমস, তারা এটাকে প্রি সিজন টুর্নামেন্ট হিসেবে দেখছে। ডুরান্ডের একটা গ্লোরি রয়েছে, ডুরান্ডের একটা ইতিহাস রয়েছে, ডুরান্ড আমাদের সব থেকে বড়
এবং সবথেকে পুরনো টুর্নামেন্ট, এশিয়ার সবথেকে পুরনো টুর্নামেন্ট, ওয়ার্ল্ডের টপ 4-5 মধ্যে, মানে ওল্ডেস্ট 4-5 মধ্যে রয়েছে। বাট স্টিল বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটা শুধুমাত্র একটা প্রি সিজন টুর্নামেন্ট, সেটাকে ইন্ডিয়ান আর্মি কন্ডাক্ট করে, তাদের মতো করে চেষ্টা করে। যে সরকারগুলো রয়েছে, মানে যেখানে যেখানে খেলা হয় তাদের একটা সাহায্য থাকে, কিছু সরকারি স্পন্সর রয়েছে, কিছু প্রাইভেট স্পন্সর রয়েছে, সবাই চেষ্টা করে যে হ্যাঁ একটা মোটামুটি একটা হিস্টোরিক্যাল টুর্নামেন্ট তাকে আমরা এগিয়ে নিয়ে যাবো, এবং ক্লাবগুলোরও একটা ম্যাক্সিমাম লেভেলে চেষ্টা থাকে যে যেভাবেই হোক না কেন আমরা যাই, খেলি টুর্নামেন্টটাকে। বাট স্টিল তার যে আউটকাম, সেই আউটকাম কিন্তু বরাবর এসেছে যে এটা খুবই নন সিরিয়াস একটা টুর্নামেন্ট, এবং তার থেকেও বড় কথা এটা পরিষ্কারভাবে একটা প্রি সিজন টুর্নামেন্ট ক্লাবগুলোর কাছে। তারা দেখতে চায় যে আমার টিমের কন্ডিশন কি রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেয় যে ফরমেশন আমার কি রয়েছে, কোন কোন প্লেয়ার আমার এই ফরমেশনে ক্লিক করছে, এই সমস্ত কিছু। এবং ফাইনালি যারা চ্যাম্পিয়ন হয় তারা তাদের লাক নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়, যারা জিততে পারে না তাদের লাকটা সেখানে ফেভার করে না। নাও দ্য নেক্সট থিং, যে গোয়া, তাদের 13ই অগস্টের ম্যাচটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, মোর দ্যান দ্য ডুরান্ড কাপ। ডুরান্ড কাপের হিস্ট্রি লিগাসি তাকে মাথায় রেখে বলছি, এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওমানের আলসিব যথেষ্ট একটা টাফ টিম। ওমান অন্তত পক্ষে তাদের ফিজিক্যাল যে ফিটনেস রয়েছে, যে ফিজিক্যাল কোয়ালিটি রয়েছে, যে স্কিল রয়েছে, সেটা অনেক পরিমাণে ভালো। এবং অবশ্যই গোয়া এই ম্যাচটা জিতে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে পৌঁছতে পারবে। এই গ্রুপ স্টেজে যেই দিনকে অফিসিয়ালি গোয়া কোয়ালিফাই করে যাবে, যেটা মোহনবাগান কোয়ালিফাই করে গেছে, সেই দিনকে গোয়ার নামের পাশে একটা প্রাইজ মানি অ্যাড হয়ে যাবে, যার অ্যামাউন্ট হচ্ছে $3 লক্ষ, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে বর্তমান রেটে দাঁড়িয়ে যদি আমি আজকের ডেটে এটাকে কনভার্ট করি, তাহলে দ্যাট ইজ 2.58 crore অ্যাপ্রক্স। 2,57,00,000 সামথিং একটা অ্যামাউন্ট ছিল, আমি ওটা বলছি 2,58,00,000 টাকা। আমি যদি আরও 8 লক্ষ বাদ দিয়ে দিই, তাহলে 2,50,00,000, মানে 2.5 কোটি টাকা যেই দিনকে ক্লাব অফিসিয়ালি ঢুকে গেল এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মধ্যে, সেই দিনকে তার নামের পাশে 2.5 কোটি টাকা বসে গেল। এটা হচ্ছে পার্টিসিপেশন ফি, যেটা মোহনবাগান পাবে, যেটা গোয়া কোয়ালিফাই করতে পারলে পাবে। এর পরেরটা হচ্ছে যেদিন থেকে মেন রাউন্ড শুরু হবে, অর্থাৎ 16-17 সেপ্টেম্বর, ঠিক সেই সময় কি চলবে, বা সুপার কাপ আর ফেড কাপ চলবে। এবার ব্যাপারটা সুপার কাপ ফেড কাপকে তোমাকে সিরিয়াসলি নিতে হবে। কেন নিতে হবে? কারণ তোমাকে পরবর্তী সিজনে একটা স্লট বুক করতে হবে, আবারও একটা ভালো প্রাইজ মানি জেতার জন্য, আবারও নিজের ক্লাবকে টপ লেভেলে পার্টিসিপেট করানোর জন্য, এবং ম্যাক্সিমাম কোএফিসিয়েন্ট নিজের দেশে নিয়ে আসার জন্য। প্রত্যেকটা ক্লাব চেষ্টা করবে, মোহনবাগান গোয়া তার বাইরে না। এবং অবশ্যই সিনিয়র টিম নিয়ে মোহনবাগান এবং গোয়া সুপার কাপ বা ফেডারেশন কাপে নামবে, এটা অন্ততপক্ষে আমি আশা রাখছি, কারণ তার একটা সিরিয়াসনেস রয়েছে। যতই সেখানে আনপ্রফেশনালিজম চলুক, ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারলে তার যে স্লটটা, সেই স্লটটার বা সেই চ্যাম্পিয়নশিপটার একটা সিরিয়াসনেস রয়েছে। টুর্নামেন্টে সিরিয়াসনেস নিয়ে আমি একদমই কথা বলছি না, কারণ আমাদের এখানে কোনো টুর্নামেন্টকে আমার অন্ততপক্ষে পার্সোনালি খুব সিরিয়াস বলে মনে হয় না। যে মানের আমরা রেফারিং দেখি, যে মানের আমরা ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন দেখি, সেখানে দাঁড়িয়ে তো ফুটবলটাকে আমরা সিরিয়াস বলতে পারি না। বাট যারা চ্যাম্পিয়ন হবে, তাদের সেই স্লটটা বা তাদের যে স্পটটা তারা বুক করবে, দ্যাটস সো মাচ সিরিয়াস। এবং জাস্ট এই একটা দিন মোহনবাগান বা গোয়া তারা ভাববে যে স্যাক্রিফাইস হলো, এবং ম্যাক্সিমাম পোটেন্সিয়াল নিয়ে সুপার কাপ বা ফেড কাপে তারা পারফর্ম করবে। আর 16-17 সেপ্টেম্বরে যখন ম্যাচ থাকবে, আর 20 তারিখে যখন ফাইনাল থাকবে, তার মানে মোটামুটি দুটো জায়গাতেই দেখা যাবে যে সমান সিরিয়াসনেসটা তারা দেখাবে। কারণ 16-17 সেপ্টেম্বর মানে সম্ভবত সেমিফাইনাল চলবে, এরকম একটা সিচুয়েশন, বা সেমিফাইনাল খেলা হয়ে যাবে যদি এই দুটো টিম সেমিফাইনাল অবধি রিচ করতে পারে। তাহলে দেখবে 20 তারিখে যদি তারা ফাইনালে রিচ করতে পারে, তাহলে যে সিরিয়াসনেসটা থাকবে সেটা কিন্তু অনেক টপ লেভেলে থাকবে। এবং যখন মোহনবাগান এবং গোয়া এই অ্যামাউন্টটা রিসিভ করছে, তখন দেখা যাচ্ছে যে বাকি টুর্নামেন্টগুলো থেকে তারা যা আর্ন করবে, বা তারা যা পার্টিসিপেশন বাবদ টাকা পাবে, বা চ্যাম্পিয়ন হলেও যে টাকা পাবে, সেটা কিন্তু এই টাকা ধারে কাছে আসছে না। এবার এই 2.5 কোটি বা 2,58,00,000 পর যে জিনিসটা দুটো ক্লাব পাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মেন রাউন্ডে, মোহনবাগান তো পাবেই 6টা ম্যাচ খেললে, গতবারের মতো কোনো রকম মানে অনভিপ্রেত ঝামেলা না হলে। গোয়াও যদি পৌঁছয়, তাহলেও তারা কি পাবে না, ট্রাভেল সাবসিডি। 3টে ম্যাচ অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে, যেহেতু এখানে নিজের দেশের ক্লাবের সাথে ম্যাচ খেলতে পারবে না, তাই নিজের দেশে ট্রাভেল হলে সেটাতে এএফসি টাকা দেয় না। যখন তুমি বিদেশে ট্রাভেল করছো, অন্য দেশের সাথে ম্যাচ খেলতে গিয়ে ট্রাভেল করছো, অ্যাওয়ে ম্যাচের জন্য 3টে ম্যাচ থাকছে, এবং সেই 3টে ম্যাচে ট্রাভেল সাবসিডি হচ্ছে $50,000, যার অ্যামাউন্টটা বর্তমান দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান কারেন্সিতে 43 লক্ষ টাকা। এবং 3টে ম্যাচ মানে 1,29,00,000 টাকা। এই 3টে ম্যাচ থেকে মোহনবাগান এবং গোয়া
তাদের পাওয়ার সম্ভাবনা থাকছে। আমি যদি জাস্ট এই দুটো অ্যামাউন্টকে যোগ করি তাহলে সংখ্যাটা বেরিয়ে আসবে 3,87,00,000 টাকা। তুমি শুধুমাত্র পার্টিসিপেট করলে, তুমি 3টে ম্যাচ খেলতে গেলে, তুমি টোটাল তোমার যখন জার্নি শেষ হয়ে যাবে, আমি ধরে নাও গ্রুপ স্টেজে জার্নি শেষ হয়ে গেল, আমি এখান থেকে ভাবছি না যে খুব বেশি কিছু হবে, ভাবলে তো অনেক বেশি ভাবনা চিন্তা হয়ে যাবে। 3,87,00,000 টাকা। এবার এর মাঝখানে যদি 6টা ম্যাচের মধ্যে আমি ধরে নিই 5টা ম্যাচ খুব গন্দা পারফরমেন্স হলো, ড্র হার সব কিছু হলো, কিন্তু একটা ম্যাচ তুমি জিতে গেলে, সেই একটা ম্যাচ জেতার জন্য পারফরমেন্স বোনাস রয়েছে $50,000, তার মানে ওই 43 লক্ষ টাকা। সেটাকে যদি আমি অ্যাড করি তাহলে সংখ্যাটা চলে যাচ্ছে 4,30,00,000 টাকা। তাহলে গোয়া এবং মোহনবাগান তারা যদি গ্রুপে একটা করে সিঙ্গেল ম্যাচও জিততে পারে, বাকি 5টা ম্যাচ জিততে নাও পারে, ড্র হলো হারলো হোয়াট এভার, তারপরেও কিন্তু টোটাল গ্রুপ স্টেজ থেকে যখন এলিমিনেট হয়ে যাবে, ধরে নাও এলিমিনেট হয়ে গেল, দুটো টিমই এলিমিনেট হয়ে গেল, তাহলে কিন্তু দুটো টিম রেসপেক্টিভলি 4,30,00,000 টাকা করে এফসির থেকে পাবে। এর বাইরে বিভিন্ন রকম স্পন্সরশিপের মানি রয়েছে, কারণ তুমি যখন একটা টপ লেভেলে খেলছো তোমার পেছনে স্পন্সররা থাকবে, তারা ইনভেস্ট করার জন্য বসে রয়েছে, বাকি তোমার আরও বিভিন্ন রকম ইনভেস্টেড মানি রয়েছে, অর্থাৎ একটা হিউজ আর্নিং রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মেন রাউন্ডে খেলতে পারলে। এবার যদি খুব ভালো লাক ফেভার করে, পারফরমেন্স হাই লেভেলে থাকে, তাহলে যদি রাউন্ড অফ 16 বা পরবর্তী জায়গাতে যাওয়া হয় তাহলে +80 +120 +80 +160 +240 এবং তারপরে গিয়ে +1 মিলিয়ন এরকম একটা অ্যামাউন্ট অ্যাড হতে থাকে। সো একটা হিউজ পারফরমেন্স যদি কেউ করতে পারে, যদি ভালো পারফরমেন্স দিতে পারে, তারা একটা হিউজ টাকা ওখান থেকে আর্ন করে আনতে পারবে। বাট মিনিমাম যদি একটা ম্যাচও জিততে পারে তাহলে মোহনবাগান এবং গোয়া তারা 4,30,00,000 টাকা করে জিতে আনবে। এবার আমাকে একটা জিনিস বলো এখানে, যে সেই টার্গেটটা যদি থাকে দুটো ক্লাবের, যে আমরা এই টার্গেটটাতে রিচ করতে চাই, আমরা এখানে অনেক বেশি সিরিয়াস থাকতে চাই, আমাদের ফুল পোটেন্সিয়ালটা এখানে দিতে চাই, তারা কি ডুরান্ড কাপ নিয়ে খুব একটা সিরিয়াস হবে? তারা কি ডুরান্ড কাপটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করবে? হ্যাঁ, তুমি এখানে বলতে পারো দেখো মোহনবাগানের একটা এত বড় লিগাসি রয়েছে, মোহনবাগান সব থেকে বেশিবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, মোহনবাগান সব থেকে সাকসেসফুল ইন্ডিয়ান ক্লাব, ওভারঅল ডোমেস্টিক যা কিছু পারফরমেন্স রয়েছে সব নিরিখে মোহনবাগান তো ইউথ টিমটাকেও নামাতে পারে। হ্যাঁ, নামাতেই পারে, সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু দেখা গেল যে সেই ইউথ টিম পড়ে গেল ডার্বিতে। এবার ডার্বির একটা রেজাল্ট খুব খারাপ হয়ে গেল একদম সিজনের শুরুতে, তখন এই যারা মোহনবাগান ফ্যান্স রয়েছে বলবে তার এগেনস্টে। সো দিস ইজ দ্য সিনারিও। এবং গোয়ার সাথেও সে একই ব্যাপার, গোয়ারও একটা বিরাট ফ্যান বেস রয়েছে, গোয়াও চাইবে না একটা জুনিয়র টিমকে এখানে নামিয়ে দিতে এবং অন্যান্য টিমগুলোর সাথে, কারণ তাদেরও কিছু কিছু রাইভালরি রয়েছে, তাদেরও যেমন মোহনবাগানের সাথে একটা রাইভালরি রয়েছে, চেন্নাই এফসি বা কেরালার সাথে একটা রাইভালরি রয়েছে, মুম্বাইয়ের সাথে একটা রাইভালরি রয়েছে, কখনোই তারা চাইবে না রাইভাল টিমের এগেনস্টে পড়ে তাদের রেজাল্ট খুব খারাপ হয়ে যাক। আর তার চেয়েও বড় কথা, আমি যদি একদম মেন ব্যাপারে আসি, এগুলো তো টাকার অঙ্ক গেল বা একটা লার্জার চিন্তাভাবনার ব্যাপার গেল, অন্ততপক্ষে আমার লজিক যা বলে, আই মে বি 100% রং, নো ইস্যুস, বাট আমি কোথাও গোয়া এবং মোহনবাগানের জন্য এই ক্ষেত্রে 100% ভোকাল হব, যে যদি তোমার টার্গেটটা থাকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ ভালো কিছু করার, যদি তোমার টার্গেটটা থাকে গোয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটা জেতার, তাহলে ডুরান্ড কাপে তুমি এসো না ভাই, দরকার নেই। সেই সময়টাতে দাঁড়িয়ে তুমি ছোট্ট করে প্রি সিজন করো, তোমার প্লেয়াররা যারা নতুন আসছে, যারা পুরনো রয়েছে, একটা ভালো কমিউনিকেশন তৈরি হোক, এবং যেই দিন থেকে দাঁড়িয়ে তোমার সিরিয়াস টুর্নামেন্ট শুরু হবে, যেমন সুপার কাপ বা ফেড কাপ, সেই দিন থেকে দাঁড়িয়ে তুমি সিরিয়াস হয়ে যাও, বা যখন এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 শুরু হয়ে যাবে তুমি আরও বেশি করে সিরিয়াস হয়ে যাও, কারণ তার একটা আলটিমেট কোথাও ফুটবলিং লজিক রয়েছে। বাট ফাইনালি আমি বলবো যে আজকের এই সিচুয়েশনটা কেন, এই সিচুয়েশনটা কিন্তু এফএসডিএল এবং এআইএফএফ এর জন্য। আজকে যদি তাদের এই কেওসটা না হতো, আজকে যদি ক্লাবগুলোর যে ফিউচার রয়েছে বা তাদের ফুটবল লিগেরও যে ফিউচার রয়েছে, আজকে গোয়া বা মোহনবাগানের তো একটা বড় অংশ রয়েছে, ঠিক আছে আমি ওখানে খেলবো, আমি ওখান থেকে টাকাটা আর্ন করব, বাট যে ওভারঅল জায়গাটা ডুম হয়ে রয়েছে, এটা যদি না হতো তাহলে তো আজকে এত ইস্যু হতো না। তাহলে তো প্রত্যেকের টিম নামানোর কথা বলতো, কীরকম টিম নামাবে পরের কথা, বাট প্রত্যেকের টিম নামানোর কথাটা ভাবতো, প্রত্যেকে প্রি সিজনটা টাইম মতো শুরু করে দিত। আজকে যে টিম বিল্ড আপটা খুব স্লো প্রসেসে চলছে, সেটা হতো না। আমার মনে হয় যে ফাইনালি যদি কাউকে দায়ী করতে হয় যে এই সিচুয়েশনটা কেন আমার টিম মাঠে নামবে না, চেন্নাই এফসি, বেঙ্গালুরু, গোয়া, মোহনবাগান, হায়দ্রাবাদ, ওড়িশা, প্রত্যেকটা টিমের ফ্যান যখন বলছে আমার টিম কেন মাঠে নামবে না, তার উত্তরটা শুধুমাত্র এফএসডিএল আর এআইএফএফ এর থেকে নেওয়া দরকার রয়েছে। যে তোমাদের কাছে ভাই লটস অফ টাইম ছিল, 1 বছর 2 বছর আগে থেকে তোমরা তোমাদের আলোচনা কেন শুরু করোনি, কেন ফ্যানেদেরকে জানতে দাওনি,
কেন একদমই শেষ মুহূর্তে তোমাদের মনে হয়েছে যে এবার আলোচনাটা করা দরকার রয়েছে এবং পুরো সিচুয়েশনটা ডুম হয়ে গেল? এর যদি দায় থাকে, এর যদি কারো দায়িত্ব থাকে বা কাউকে যদি উত্তর দেওয়ার থাকে, সেটা শুধুমাত্র এফএসডিএল এবং এআইএফএফ। এই দুটো গোষ্ঠী ছাড়া আমার মনে হয় যে এখানে থার্ড আর কেউ নেই যাদের উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। ফর দ্য লার্জার থিংস অর ফর দ্য লার্জার ইন্টারেস্ট, গোয়া এবং মোহনবাগান যদি ডুরান্ড কাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, অন্ততপক্ষে আমি একজন কমন ফুটবল ফ্যান হিসেবে এই দুটো ক্লাবের এই ডিসিশনকে অন্ততপক্ষে সমর্থন করছি। এর এগেনস্টে কেউ আমার বিরুদ্ধে বলতে পারে, হোয়াট এভার, বাট আমার যেটা মনে হলো সেটা আমি পার্সোনালি শেয়ার করলাম, অন্য কাউকে ছোট না করে, অন্য কাউকে কোনো কিছু না বলে। বাকিটা তোমাদের ওপিনিয়ন, তোমরা অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। বাকি টিম যারা অন্ততপক্ষে পার্টিসিপেট করবে, মুম্বাই, ইস্টবেঙ্গল, অন্ততপক্ষে যাদের নাম এখনো অবধি শোনা যাচ্ছে যে ঠিক আছে পার্টিসিপেশন 100%, বা চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাদের জন্য বেস্ট উইসেস থাকলো। কারণ ইস্টবেঙ্গল বহুদিন হয়ে গেল ডুরান্ড কাপ জেতেনি, মোস্ট প্রবলি বোধহয় 21 বছর হয়ে গেল, 2004 সম্ভবত লাস্ট। মুম্বাই সিটি এফসি এখনো অবধি একবারও জেতেনি। নর্থ ইস্টের কাছে সুযোগ থাকছে ব্যাক টু ব্যাক জেতার। বাকি যদি কারোর আবার মত বদলায় তারা আসতে পারে। আই লিগ থেকে কোনো টিম হঠাৎ করে একটা বেগ দিয়ে দিতে পারে। প্রত্যেকের জন্য গুড উইসেস থাকলো, কিন্তু তার পাশাপাশি যারা টিম নামাচ্ছে না, আমি পার্সোনালি তাদের পক্ষেও কিন্তু সমর্থনটা দিয়ে রাখলাম। তোমাদের ওপিনিয়ন তোমরা অবশ্যই শেয়ার করতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।